গুজরাতের ভারুচে কয়েকটা মাত্র 10টা পদের জন্য বেকারদের কি ভয়াবহ ভিড়। রেল নিয়ে তিনি কোনো উল্লেখ করলেন না, একটা কথা মাত্র নেই। বালেশ্বরের দুর্ঘটনা, প্রায় কয়েকশো মানুষের মৃত্যু। কর্পোরেটদের তো ছেড়েই দিন, তারা তো ব্ল্যাকমেল করে রেখেছে ট্যাক্স বাড়ানো যাবে না, আমার আপনার ট্যাক্সের চেয়ে তাদের অনেকটা কম ট্যাক্স দিতে হয়। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিয়ন বাজেট 2024-এর যে বিষয়গুলোতে সাধারণভাবে খুব বেশি আলোচনা হচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে। যেমন রেল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি এবং আরও অনেকগুলো বিষয়, আমরা একে একে সেগুলো সব ধরবো। আজকে আমাদের সঙ্গে আলোচনা করার জন্য উপস্থিত আছেন রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক অনিন্দ্য ভট্টাচার্য। অনিন্দ্যবাবু নমস্কার আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে। আজকে আমরা যে প্রথম যে বিষয়টা নিয়ে, যেটা খুব কম চর্চিত বিষয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যাতে লোকের কাছে অনেক প্রশ্ন আসছে যে এবারের বাজেটে রেল, বিশেষ করে রেল তো সাধারণ মানুষের, আমজনতার একদম খুবই প্রয়োজনীয় জিনিস, তো সেই জিনিসটা নিয়ে একদমই প্রায় কোনো উল্লেখ থাকলো না। তো আপনি বলুন, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি দেখবেন 2016 সালে সম্ভবত একটা কোনো সার্কুলার পাস করিয়ে আমাদের দেশের রেলওয়ে এবং ইউনিয়ন বাজেট দুটোকে মার্জ করে দেওয়া হয়, এবং 16 সালের পর থেকে যে কটা বাজেট আমাদের দেশে পাস হয়েছে, একটা বাজেটই পাস হয়েছে, তার মধ্যে রেলওয়ে বাজেটটাও থাকে। অ্যালোকেশন বা রেলওয়ে সেফটি বা কোথায় কত টাকা দেবে, কোন অঞ্চলে কোন রাজ্যে রেলের কি ডেভেলপমেন্ট হবে, নতুন কি প্রজেক্ট আছে, এসব আলোচনা হয়। কিন্তু এইবারে আশ্চর্যজনকভাবে দেখা গেল এইবারেও সেই কথাটাই ছিল যে ইউনিয়ন বাজেটেই তিনি রেলের কথাটা বলবেন, কিন্তু রেল নিয়ে তিনি কোনো উল্লেখ করলেন না, একটা কথা মাত্র নেই। আপনি যদি গোটা বাজেটটার মধ্যে গুগল সার্চ দেন যে রেলওয়ে, একটা জায়গাতে শুধু আসবে উল্লেখ, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে তারা ওখানে জল, রাস্তা, রেলওয়ের একটা সাপোর্ট দেবে, এবং থেকে আপনার বিশাখাপট্টনম থেকে চেন্নাইয়ের যে করিডর হবে সেখানে একটা রেলওয়ে চলবে, ওইখানে একটা রেলওয়ে শব্দ, হ্যাঁ শুধু একটা শব্দ উল্লেখ আছে, আর কোনো কথা নেই। হ্যাঁ, এবং তারপরে বাজেটের পরে আমাদের রেলমন্ত্রী, খুবই হাস্যকর বিষয়, কিন্তু আমাদের বাজেটের পরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি একটা প্রেস কনফারেন্স করে বলেছেন, না এটা তো আমাদের ইন্টারিম বাজেটে একটা মতো সেই 2,60,000 লক্ষ কোটি টাকা, মানে 2.6 লাখ ক্রোড় এই টাকা আমাদের স্যাংশন আছে, আর আমরা রেল সেফটির জন্য 1.08 আর কি লাখ ক্রোড় আমরা খরচ করব, এইটুকুই, আর কিছু নেই। খুব বড়, এটা আজকে আমাদের সমস্ত আমজনতার সবথেকে প্রয়োজনীয় জিনিস বলে মনে হয়, যে রেলওয়ে সেফটি যে কথাটা আপনি উল্লেখ করলেন, যেটা অশ্বিনী বৈষ্ণবের কথা ধরে, যে পরপর একের পর এক দুর্ঘটনা। গত বছর আমরা দেখেছি বালেশ্বরের দুর্ঘটনা, প্রায় কয়েকশো মানুষের মৃত্যু। তারপরে আমরা দেখলাম যে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, এবং তারপরে সম্প্রতি আবার ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা। মানে প্রায় এবং এছাড়াও ছোটোখাটো অনেক দুর্ঘটনা প্রায় প্রত্যেক মাসেই ঘটছে। তো সাধারণ মানুষের কাছে রেল যাত্রাটা একটা মানে এখন ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে, যে কোনো সময় তাদের একদম। আর অন্যান্য বিষয় তো বটেই, তার সঙ্গে রেলের যে সামগ্রিক পরিষেবার দিকগুলো তো আছেই, যে সেখানে সময় তো কোথাও মানছে না, সময়ের নির্ঘণ্ট কোথাও মানছে না, ভয়ঙ্কর ভাবে রেল মানে লেটে রান করছে, 3 ঘন্টা 4 ঘন্টা ভয়াবহ সমস্যা। হ্যাঁ, 4-5 ঘন্টা লেটে সাধারণভাবে চলাটাই এখন নিয়ম হয়ে গেছে। এবং তার সঙ্গে একটা জিনিস, খুব বড় জিনিস হয়েছে, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, যে 3 টায়ার এসির সংখ্যা ক্রমশ বাড়ানো হচ্ছে, এবং হ্যাঁ, যে সাধারণ শ্রেণী, যেটা যে সাধারণ মানুষের জন্য যেটা, যে বগিগুলো আমরাও ছাত্র অবস্থায় বা আমাদের যে ট্রেনে করে যাতায়াত করতাম, হ্যাঁ আমি আসানসোল কলকাতা খুব যাতায়াত করতে হতো আমাকে, আমরা সাধারণ বগিতেই যাতায়াত করতাম, তার প্রায় অস্তিত্ব থাকছে না। এক একটা ট্রেনে যেখানে 12টা বগি, সেখানে হয়তো দেখা যাচ্ছে 2টো বগি সাধারণের জন্য রাখা হচ্ছে, ক্রমশ কমানো হচ্ছে।
তো সামগ্রিকভাবে রেলের যে এই অবস্থা, এই পরিস্থিতিটাকে আমি বলবো যে একটু আপনি আমাদের কাছে বিশ্লেষণ করুন যে এটা থেকে কি দিশা দিচ্ছে সরকার। হ্যাঁ, কারণ ওই আপনি যেটা জেনারেল বগির কথা বললেন, এখন তো আপনি দেখবেন জেনারেল বগিতে লোকে আগে যেমন বাসে ট্রামে ঝুলতে ঝুলতে যেত, জেনারেল বগিতে লিটারেলি এখন ঝুলতে ঝুলতে যায়। হ্যাঁ। কারণ আপনি ঠিকই বললেন যে সংখ্যা এত কমিয়ে দেওয়া হয়েছে, এবং তার ফলে মানে যেভাবে মানুষদের নিত্য যাতায়াত করতে হচ্ছে, লোকাল ট্রেনেই হোক বা কোনো লং ডিস্টেন্স ট্রেনেও যখন হ্যাঁ জেনারেল বগিতে লোকেরা যাচ্ছে, সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তার সঙ্গে ট্রেন লেট, এর সঙ্গে হচ্ছে অ্যাক্সিডেন্ট, এর সঙ্গে হচ্ছে যে ট্রেনে যে খাবার দাবার দেওয়া হয়, যারা হয়তো রিজার্ভেশন করে যাচ্ছেন সেখানে যে খাবার দাবার হয়, সার্ভ করা হয়, সেগুলোরও মান অত্যন্ত নিচে এবং ওভারচার্জ করা হয়। একদম ঠিকাদারের বিরুদ্ধে আপনি কোনো অভিযোগ করতে পারবেন না, একদম মাফিয়ারাজ। তারা এত বেশি প্রভাবশালী লোকের সঙ্গে যুক্ত, হ্যাঁ, এবং জানি না তাদের সঙ্গে কি তাদের বোঝাপড়া, যে আপনি তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে পারবেন না। পরিচ্ছন্নতা নিয়ে সমস্তটা আউটসোর্সিং করে দেওয়া হয়েছে, এবং রেলে শূন্য পদের সংখ্যা, যে রেল, আমরা পরবর্তীকালে সেনা নিয়েও আলোচনা করব, যে রেল ভারতের সব থেকে বড় একটা কর্মসংস্থানের জায়গা ছিল, আজকে এই বেকারত্বে, চরম বেকারত্বের দিনে সেখানে প্রায় 3 লক্ষ পদের বেশি খালি রয়েছে, এবং সেগুলোর মধ্যে একটা বড় অংশই নিরাপত্তা সংক্রান্ত, নিরাপত্তার সঙ্গে যুক্ত পদ, যেখানে মানুষের কর্মসংস্থানের কোনো বিষয়টি এবারের বাজেটেও আমরা দেখলাম না। এবারের বাজেটেও এই অনেক কর্মসংস্থানের কোনো কথা বলা হলো না রেলের। নেই, আপনার তো স্টেশনগুলোকে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কর্পোরেট সংস্থাদের হাতে, এবং তাদের স্যাংশন করা কতগুলো স্টল থাকছে, যেমন গীতা বুক, এই ধরনের কতগুলো স্টল থাকছে। আগে যে রেলওয়েতে যে হকারি ছিল, বহু ছোট ছোট হকাররা রেলওয়ে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করতো, বই বিক্রি করতো, তারপরে ম্যাগাজিন বিক্রি করতো, নানা কিছু বিক্রি করতো আর কি। সেগুলোকে জোর জবরদস্তি তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তারা রেলওয়েকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, ওই শুধুমাত্র বন্দে ভারত চলবে, হ্যাঁ, শুধুমাত্র প্রচন্ড ফাস্ট কতগুলো ট্রেন চলবে, যে ট্রেনগুলোতে উচ্চ মধ্যবিত্ত এবং ধনী মানুষেরা ট্রাভেল করবে, এবং তারা পয়সা দিয়ে যাতায়াত করবে। এটাই তো সবথেকে বড় প্রশ্ন। যে দেশে 80 কোটি মানুষকে বিনি পয়সায় রেশন দিতে হয় বিনামূল্যে, এবারও তারা বাজেটে কথা ভীষণ গর্ব করে বলেছে, আমরা 80 কোটি মানুষকে রেশন দিই। সেই 80 কোটি মানুষ কি করে চলাচল করবে? তারা বিভিন্ন জায়গায় কাজে কর্মে কি করে তারা যাবেন? তারা কি করে তাদের এবং সেখানে দেখবেন তো রেলওয়েটা তো একটা তো জীবিকার একটা বাহক, মানে লোকেরা রেলওয়ে করে আপনার ডেইলি প্যাসেঞ্জারি করে, মুটে মজুর থেকে সরকারি কর্মচারী, বিভিন্ন ধরনের কর্মচারী, অফিস স্টাফ, তারা রেগুলার, কিন্তু রেলওয়েটাই হচ্ছে তাদের লাইফলাইন, তাদের জীবিকা অর্জনের লাইফলাইন, একটা ট্রান্সপোর্টের লাইফলাইন। ফলে সেই জায়গাটা এমন একটা বিধ্বস্ত জায়গায় চলে গেছে সমস্ত দিক থেকে, নিরাপত্তার দিক থেকে, তার যে বিভিন্ন সুযোগ সুবিধার দিক থেকে, অ্যামিনিটিস এর দিক থেকে, তার যে রানিং এর দিক থেকে, সমস্ত দিক থেকে একটা বিপর্যস্ত অবস্থা। আপনি আজকের বাজেট ইয়েতেও দেখবেন, ওই আপনি যেটা উল্লেখ করলেন, রেলের অপারেটিং কস্ট এখন 98 টাকা, 100 টাকার 98 এর বেশি, 98 পয়েন্ট সামথিং। যারা 100 টাকা রোজগার করতে গেলে রেলকে এখন 98 দশমিক সামথিং, মানে কত পয়সা যেন খরচা করতে হয়। তো এইরকম জায়গায় রেলটাকে প্রায় কার্যত তুলে দেওয়ার মতো জায়গায় এসছে, এবং যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম, যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা, রেলের নিরাপত্তার বিষয়টা, রেলে কবচ সুরক্ষা দেওয়ার কথা খুব বড় মুখ করে বলেছিলেন আমাদের রেলমন্ত্রী, বেশ কয়েক বছর ধরে তিনি বলে যাচ্ছেন এটা টানা। कवच एक ऑटोमेटिक ट्रेन प्रोटेक्शन की टेक्नोलॉजी है। इसमें क्या होता है, मान लीजिए 2 ट्रेन है, दोनों ट्रेन अगर सेम ट्रैक पे अगर बाई चांस गलती से भी आ गई तो पास में आती है, उससे पहले कवच उसमें ब्रेक लगा और उनको रोक लेगा, तो एक्सीडेंट नहीं होगा। मान लो एक ट्रेन के पीछे दूसरी ट्रेन जा रही है, तो इस केस में पीछे वाली ट्रेन एक सेफ डिस्टेंस पे रहनी चाहिए। अगर बाई चांस किसी भी कारण से ट्रेन अगर नजदीक आती है तो पीछे वाली ट्रेन में तुरंत कवच उसमें स्पीड कम कर देगा और उसमें ब्रेक लगा देगा। এবং তার জন্য টাকাও অ্যালটমেন্ট করা হয়েছিল, সে টাকাগুলো অনেক নানা রকম ভাবে অদ্ভুতভাবে খরচা করা হয়েছে। কোথাও ফুড ম্যাসাজার কিনতে খরচা হয়েছে আমরা দেখেছি, হ্যাঁ, বাগান করতে, স্টেশন সাজাতে ব্যবহার করা হয়েছে। অথচ কবচ সুরক্ষা, যেটা মুখোমুখি ট্রেনের কলিশন এড়ানোর জন্য, বা সিগন্যাল ভেঙে কেউ যদি বেরিয়ে যায় কোনো ট্রেন, সঙ্গে সঙ্গে ট্রেনকে বন্ধ করে দেবে, সেই কবচ সুরক্ষা
কাজ হয়েছে, কালকে রেলমন্ত্রী যে কথাটা বলেছেন তাতে মাত্র 4000 কিলোমিটার কাজ হয়েছে। টোটাল রেল চলে, ভারতীয় রেল প্রায় 68,000 কিলোমিটার। 68,000 কিলোমিটারের মধ্যে 4000 কিলোমিটার কাজ, কত শতাংশ এটা হিসেব করতে গেলে খুব হাসি পেয়ে যায়। হ্যাঁ, তার মানে কত বছর লাগবে এই 4000 কিলোমিটারকে 68,000 কিলোমিটারে পরিণত করতে, এবং ততদিন মানুষকে এই নিরাপত্তাহীনতায় ভুগতে হবে। মানুষ যে কোনো সময় তার প্রাণ চলে যাওয়ার আশঙ্কা থাকছে। তো এইভাবে একটা রেলের সব থেকে বড় লাইফ লাইন আমাদের এখানে কর্মসংস্থান, এবং এই 3 লক্ষ লোকের যে চাকরি শূন্য পদ, সেটা পূরণের কোনো ইয়ে নেই। ঠিক একইভাবে আমরা এতে পরবর্তী আমরা যদি আমাদের আলোচনার ধাপে আসি, সেটা হচ্ছে যে আর একটা খুব বড় কর্মসংস্থানের জায়গা, সেটা হচ্ছে সেনাবাহিনী। যে সেনাবাহিনীর নিয়োগের অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধীরা তো বটেই, এমনকি সরকারের মধ্য থেকেও অনেক রকম বলা হয়েছিল, এবং যেটা এবার হিন্দি হার্টল্যান্ডে এবার ভোটের একটা কম ভোট পাওয়া, বিজেপির আসন কম পাওয়ার একটা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। বিরোধীরা বলেছিল আমরা এই প্রকল্পটা তুলেই দেব, অগ্নিবীর প্রকল্প, সেই প্রকল্পে বাড়তি অ্যালোকেশন করা হয়েছে। হ্যাঁ, তা এত কর্মসংস্থানের যখন সেখানে এইরকম ঠিকায় সেনা নিয়োগ, এটা আবার চালু করা হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, ওই তো মানে সব জায়গাতেই তারা তো আমাদের যে জনসাধারণকে তারা সেই অর্থে কোনো একটা ক্যাটেগরি বা মানুষ বলেই মনে করছে। ফলে তাদের যে ডিগনিটি, হ্যাঁ, তাদের যে কাজের ক্ষেত্রে ডিগনিটি থাকতে হবে, তাদের যে একটা স্থায়ী কর্মসংস্থান করতে হবে, তাদের যে একটা 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 মোটামুটি লেভেলের ভদ্রস্থ একটা মিনিমাম তাকে স্যালারি দিতে হবে, এইগুলোর কোনো পরোয়াই তাদের নেই। তারা আমাদের রাজ্যটাকে মানে আমাদের দেশটাকে তারা নিয়ে চলেছে ধনীদের জন্য যে অ্যামেনিটিস আর কি, সেইগুলোকে কি করে ডেভেলপ করা যায়, এবং একটা বিজনেস মডেল, টোটাল বিজনেস মডেল। কিন্তু আজকের দেশ তো একটা ওয়েলফেয়ারের উপরে দাঁড়িয়ে থাকে। আপনি যদি ইউকের বাজেট দেখেন, আমি এই বাজেটের পরে দেখছিলাম ইউকের যে 23-24 সালের বাজেট পেশ করা হয়েছে, সেখানে বাজেটের 29% হচ্ছে ওয়েলফেয়ার খাতে, 11% হচ্ছে স্বাস্থ্য খাতে, এবং 8 কি 9% হচ্ছে শিক্ষা খাতে। ওদের ওখানে ডিফেন্স খাতে ব্যয় হচ্ছে 6%। অর্থাৎ আপনি দেখুন বাজেটের সিংহভাগটা যাচ্ছে ওয়েলফেয়ারে, শিক্ষাতে, স্বাস্থ্যে, হ্যাঁ, জনকল্যাণের কাছে। এবং কারণ এই জনকল্যাণের সাপোর্টটা তো দিতে হবে মানুষকে। খুব ভালো প্রসঙ্গ আনলেন এই আড্ডায় আজকে, সেটা হচ্ছে যে শিক্ষা খাতে আমরা দেখলাম যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ কমেছে। মিড ডে মিল যেটা সব থেকে বলা হয় যে আমাদের বাচ্চাদের স্কুলে টেনে আনার জন্য এবং পুষ্টির জন্য, সামগ্রিক পুষ্টির জন্য একটা অত্যন্ত ভালো একটা কাজ, একটা ভালো প্রকল্প নেওয়া হয়েছিল এই মনমোহন সিং সরকারের আমলে। সেই মিড ডে মিলে এখন যে বরাদ্দ দেওয়া হচ্ছে, প্রাথমিকে 5 টাকা কিছু পয়সা, এবং বড়দের ক্ষেত্রে উচ্চ প্রাথমিকে সেটা হচ্ছে 8 টাকা। এই টাকায় বাচ্চাদের কিভাবে খাওয়ানো যাবে? এই মুদ্রাস্ফীতির যেখানে আজকেও বাজার দর, আমরা প্রত্যেক মধ্যবিত্ত আমরা তার ছাঁকা খাচ্ছি, আলু কিনতে পারছি না, পেঁয়াজ কিনতে পারছি না, যার প্রত্যেকটা জিনিস দাম 40 টাকা 50 টাকা। একটা ডিম, আধখানা ডিমও দেওয়া যাবে না 5 টাকায়। কি করে একটি বাচ্চাকে, একটা শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া যায়? কোন অঙ্কে দেওয়া যায়? এটা কি করে আমরা জানি না। এই শিক্ষা এভাবে কি করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা এগিয়ে নিয়ে যাবে বলে ভাবছে। হ্যাঁ, ঠিক একইভাবে আপনি স্বাস্থ্য খাত নিয়েও যদি একটু বলেন, স্বাস্থ্য খাতেও আমাদের এখানে কি রকম ব্যয়? খালি ক্যান্সারের 3টে ওষুধের দাম কমিয়ে দেওয়াটা কি যথেষ্ট স্বাস্থ্য খাতে ব্যয়? না না না, এখানে তো একেবারেই ওই হচ্ছে ক্যান্সারের 3টে ওষুধের উপরে জিএসটিটা কমিয়ে দিল, বা হয়তো কাস্টমস ডিউটি কমিয়ে দিল বিদেশ থেকে আসলে, তাতে কি এমন শুরু হয়? আপনাকে তো স্বাস্থ্য কেন্দ্র মানে আপনার ওয়েলফেয়ার ইকোনমিতে স্বাস্থ্য কেন্দ্র মানে প্রতিটা জায়গায় যে প্রাইমারি হেলথ সেন্টার, তারপরে টার্সিয়ারি যে হেলথ সেন্টার থাকে, তারপর যে বড় বড় ইয়েগুলো থাকে, হসপিটালগুলো থাকে, সেগুলো চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হবে, ভালো চিকিৎসা ব্যবস্থা হবে, এবং মানুষ যাতে অসুস্থ হলে, বিশেষ করে গরিব মানুষ যাতে অসুস্থ হলে ঘটি বাটি বেচে একেবারে যাতে দেউলিয়া না হয়ে যায়, এটাই তো হচ্ছে আমাদের মানে স্বাস্থ্য যে আর কি দৃষ্টিভঙ্গি আর কি। কারণ মানুষের স্বাস্থ্য যদি না ঠিক থাকে, মানুষের স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের পরের প্রজন্মের যে স্বাস্থ্য, সেটাও তো নষ্ট হবে, ব্যাহত হবে। তাতে করে আমরা তো স্কিল্ড ম্যান পাওয়ার, ভালো যে দক্ষ যে ম্যান পাওয়ার, কাজের যে যোগ্য লোক, সেই
হ্যাঁ, সেই লোকের তো অভাব হয়ে যাবে নানান রকমের স্বাস্থ্যগত কারণে। ফলে স্বাস্থ্য এবং শিক্ষা হচ্ছে আমাদের দেশে ওয়েলফেয়ার পলিটিক্সে একটা অন্যতম একটা পিলার। এই দুটোকে আমাদের এতটাই অবহেলা করা হয় যে আমরা বেসিক কতগুলো জায়গাতে ভীষণ রকম ভাবে পিছিয়ে আছি। আরেকটা যেটা উল্লেখযোগ্য ব্যাপার, আপনি যেটা দেখবেন, এটা আমি বলছি, আগের দিন বাজেট পেশ হওয়ার আগের দিন একটা অর্থনৈতিক সমীক্ষা গভর্নমেন্টের তরফে পেশ করা হয়, ইকোনমিক সার্ভে 2023-24, যেটা আমাদের মধ্যে একটু আশা জাগিয়েছিল যে বোধহয় অনেক কিছু স্বীকার করে নিল সরকার, যেটা বিরোধীরা বলছিল। হ্যাঁ, যে এক্স্যাক্টলি, সেটা দেখলাম কৌশিক বসুও বলেছেন। হ্যাঁ, কৌশিক বসু, সেটা দেখলাম অর্থনীতিবোধ কৌশিক বসুও বলেছেন যে ইকোনমিক সার্ভেটা পড়ে বেশ একটু ভালো মনে হচ্ছে। কিন্তু এটা আমি জানি না ইকোনমিক সার্ভেটা যারা লেখেন আর যারা বাজেটটা লিখে দেন বা করেন, বাজেটটা প্রিপেয়ার করেন, দুজনে এক ক্যাটাগরির লোক কিনা। কারণ বা এটাও হতে পারে ইকোনমিক সার্ভেতে কিন্তু সমস্যাগুলোকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে আমি ফোকাস করব কর্মসংস্থানের সমস্যা, যেটা বিরোধীরা সবথেকে বেশি বারবার তুলছে। হ্যাঁ, এটা তো বিরোধীরা বারবার তুলছে এবং সেটা সরকারও বুঝতে পেরেছে এবং সেটা সরকারের বুঝতে পেরেছে। কিছুদিন আগে আমি দর্শকদের জন্য একটু জানিয়ে দিই, ছবিটাও আমি ভিডিও হিসেবে দেখাবো, আপনারা দেখবেন যে কিছুদিন আগে গুজরাতের ভারুচে কয়েকটা মাত্র 10টা পদের জন্য বেকারদের কি ভয়াবহ ভিড়। মানে নগ্ন করে দিয়েছে আমাদের কর্মসংস্থানের যে সাধারণ পিওনের পোস্টের জন্য, সাধারণ পিওনের পোস্টের জন্য পিএইচডি ছেলেমেয়েরা সমস্ত দরখাস্ত করছে। তো আমাদের এই যে কর্মসংস্থানের একটা করুণ পরিস্থিতি, এটা কিন্তু ইকোনমিক সার্ভেতে রিফ্লেক্টেড হয়েছে। এবং তার যে একটা অন্যতম কারণ, বড়সড় কারণ হচ্ছে যে আমাদের যেহেতু বেসরকারি ক্ষেত্র এবং কর্পোরেট সেক্টরই একটা কর্মসংস্থানের হচ্ছে মানে বড় রকমের সুরাহা করতে পারে, তারাই নিয়োগ করে, কিন্তু তারা যেহেতু এআই এখন অ্যাপ্লাই করছে এবং হিউম্যানয়েড রোবট দিয়ে কাজ চালানোর চেষ্টা করছে, ফলে করেছে সরকার তাদের কাছে অ্যাপিল করছে যে আপনারা কিছু কিছু ক্ষেত্রে সংবেদনশীল হয়ে, আপনারা কিছু কিছু ক্ষেত্রে হিউম্যান যে শ্রম বা আর কি মনুষ্য শ্রম, যেটা মানুষকে আপনারা অ্যাপয়েন্ট করুন, না হলে সামাজিক সুস্থিরতা কিন্তু নষ্ট হবে। এই কথাটাও বলছে ইকোনমিক সার্ভেতে, কিন্তু বাজেটে তার কোনো প্রতিফলন। তাহলে সেইটা করতে গেলে আমাকে কি করতে হবে, মানে প্র্যাকটিক্যালি আমাকে কি পলিসি নিতে হবে, সেইটা বাজেটে কিছু নেই। মানে আমি সমস্যাটাকে চিহ্নিত করছি, কিন্তু বাজেটে আমি তার সুরাহা দিতে পারছি না। 10 বছর ধরে একটা সরকার চলছে অনিন্দ্যবাবু, 10 বছর ধরে একটা সরকার চলছে, যে সরকার বিরাট ইনভেস্টমেন্টের কথা বলেছিল, ফরেন ইনভেস্টমেন্ট নেই। ফরেন ইনভেস্টমেন্ট, তারা এরকম একটা দেশে যেখানে দিনরাত বিভেদের রাজনীতি চলছে, এ ওকে পিটিয়ে মারছে, এ খাবার নিয়ে করছে, এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসাটা খুবই মুশকিল। এখানে যেখানে ধর্ম নিয়ে রাজনীতি এরকম ভাবে একটা বিদ্বেষমূলক জায়গায় পৌঁছে গেছে, সেখানে ফরেন ইনভেস্টমেন্ট নেই। চীনের সঙ্গে আমরা চীনের ইনভেস্টমেন্টের জন্য আমরা প্রায় হাপিত্তেশ করে বসেছিলাম, চীন এখন ইনভেস্টমেন্ট করবে না, এটা বোঝাই যাচ্ছে। তারা অন্য জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছে, ফরেন ইনভেস্টমেন্ট নেই। এমনকি দেশীয় পুঁজিপতিরা, যাদের প্রায় তোয়াজ করে রাখা হয়েছে, তারা বারবারই বলছেন আমাদের যদি ট্যাক্স বাড়াও তাহলে আমরা অন্য জায়গায় চলে যাব, সেই তোয়াজ করে রাখার পরেও তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। তারা কোনো রকম কোথায় কর্মসংস্থান হবে? সরকারি জায়গায় সরকার নিয়োগ করবে না, রেলে বা সেনায়। সব থেকে যেটা আপনি বড় কথা, আপনি একটা ভালো পয়েন্ট যেটা চিহ্নিত করেছেন, যে রেলওয়েতে 3 লক্ষের উপরে পড়ে আছে, ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে। তো তাহলে সরকার যদি আজকে কর্মসংস্থানের ব্যাপারে সত্যি সিরিয়াস হয়, তাহলে সে তো তার তো নিজের ঘর থেকে প্রথমে শুরু করবে। এই যে রেলওয়েতে এবং বহু সরকারি অফিসে এবং বহু কেন্দ্রীয় সরকারেও বহু পোস্ট কিন্তু ভ্যাকেন্ট পড়ে আছে। তো এই পোস্টগুলোকে তো ফিল আপ করবে, তবে তো সে বেসরকারি ক্ষেত্রকে বলবে যে বাবা তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ না করে মানুষকে নাও আর মানুষকে করো, এমপ্লয় করো। তো আগে তুমি তোমার নিজের ঘর থেকে শুরু করো। তোমার যে পাবলিক সেক্টর যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন সরকারি দপ্তরগুলো আছে, সেখানে বহু লোক হয়ে পড়ে আছে, বহু পোস্ট ওখানে ফাঁকা পড়ে আছে। এবং তার সঙ্গে আপনি দেখবেন সবই প্রায় আউটসোর্সিং করে দেওয়া হচ্ছে, এবং যাদের আউটসোর্সিং করে দেওয়া হচ্ছে যে জবগুলো,
সে আপনি রেলে উঠলে, ট্রেনে উঠলে যে খাবারের সংস্থাগুলো, সেই মানুষগুলো যে কি সামান্য টাকায় তারা মানে প্রায় অমানসিক, প্রায় স্লেভের মতো তাদের কাজ করতে হয়, এবং একটি কথায় তাদের চাকরি খেয়ে নেওয়া যায়, একটা কথায়, কাল থেকে এসো না বাবা। এইরকম একটা পরিস্থিতি আমাদের দেশে তৈরি হয়েছে। কর্মসংস্থানের কোনো রকম কোনো দিশা এই বাজেটে কিন্তু আমরা কিন্তু একেবারেই দেখতে পেলাম না, একেবারেই সরকারের দিক থেকে না, বেসরকারি ইনভেস্টমেন্ট কোনোভাবে কোনো আসছে না, দেশীয় পুঁজিপতিদের তো ছাড় দেওয়া হয়েছে প্রচুর। এবং সব থেকে বড় কথা যেটা আমার মনে হয়েছে অরিন্দবাবু, যে সব থেকে বড় কর্মসংস্থানের আরেকটা জায়গা হচ্ছে এগ্রিকালচার, কৃষিক্ষেত্র, যেখানে প্রায় ভারতের প্রায় 46% মানুষ তার সঙ্গে সেখানে কাজ করে, সে ভারতের মতো কৃষি প্রধান দেশে। সেই সেক্টরটাকে উন্নতি করার জন্য, এই যে প্রাকৃতিক বিপর্যয় একের পর এক নানা রকম হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কথা আমরা বলছি, আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে, সেইখানে দাঁড়িয়ে আমরা তো আশা করেছিলাম এবার যে অন্তত এগ্রিকালচার সেক্টরটাকে আরেকটু মজবুত করা হবে। কৃষকদের দীর্ঘদিনের যে দাবি, তারা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে, হ্যাঁ, মিনিমাম সাপোর্ট প্রাইস, হ্যাঁ, ন্যূনতম সাপোর্ট প্রাইস, হ্যাঁ, যেটা নিয়ে তারা আবার আন্দোলনের ডাক দিয়েছে, সেই জায়গাগুলোকে একদম ইগনোর করা হলো, মানে একটা শব্দ প্রায় বলা হলো না। হ্যাঁ, এটা তো আমি দেখলাম বাজেটের পরে কৃষক নেতা হচ্ছে রাকেশ টিকায়েত, তিনি বললেন যে আমরা ভেবেছিলাম হয়তো বাজেটে এমএসপি নিয়ে কিছু বলা হবে, বা এমএসপির কোনো একটা পলিসি, বা এমএসপির কিছু গাইডলাইন, বা এমএসপির জন্য একটা ফান্ড অ্যালোকেট করা হবে। কিচ্ছু করা হয়নি, কিচ্ছু করা হয়নি। আশ্চর্যজনক ভাবে আপনি দেখবেন, আমরা দেখতে পাচ্ছি যে আমি কাল থেকে আমি বাজেট যেহেতু খুব ক্লোজলি আমি মনিটর করি চিরকালই, তো আমি গদি মিডিয়া কালকে বিভিন্ন জায়গায় দেখেছি, কোন জায়গায় এই গদি মিডিয়াতে খালি আমাদের মধ্যবিত্তের ট্যাক্স বার্ডেন কত কমলো, এইটা নিয়ে আলোচনার বাইরে এই মূল সমস্যাগুলো, দেশটা কি করে এগোবে, দেশটা যে চলছে না, এবং যেখানে যে আলোচনাগুলো চলছে সেই আলোচনাগুলো আমার কাছে খুব হাস্যকর লাগছে। যে শেয়ার বাজারের আপনার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স, যেটা 10 থেকে 12% করা হয়েছে বলে হাহুতাশ শুরু হয়ে গেছে। আপনি আমি 20%, 30% ট্যাক্স দিচ্ছি, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, মানে তারা 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 কেউ 10%, 15%, 20% ট্যাক্স দিয়ে যাচ্ছে, যারা চাকরিজীবী লোক, অথচ তাদের 10 থেকে 12% ট্যাক্স নিয়ে তারা হাহুতাশ করছে। এটা কি অদ্ভুত ব্যাপার, কি এমন পরিবর্তন হয়ে গেছে যে 12% ট্যাক্সে হাহুতাশ করতে হবে? কর্পোরেটদের তো ছেড়েই দিন, তারা তো ব্ল্যাকমেল করে রেখেছে ট্যাক্স বাড়ানো যাবে না, আমার আপনার ট্যাক্সের চেয়ে তাদের অনেকটা কম ট্যাক্স দিতে হয়, এবং এবারও তাদের ওখানে কোনো রকম হাত দেওয়ার সাহস হলো না সরকারের, বরং ছাড় দিয়ে দিল তাদের কোনো রকম। না, ছাড় দিয়েছে তো, যারা ধরুন হয়তো মানে বিদেশি যে কোম্পানিগুলো এইখানে কাজ করে, এদের যে ট্যাক্স আর কি, তাদের ট্যাক্সটা 40% থেকে কমিয়ে 35% করেছে। একদমই। অথচ কৌশিক বসুর উল্লেখ করলেন, আমি আরেকবার একটু কৌশিক বসুর উল্লেখ করে দিই দর্শকদের। কৌশিক বসু এই গ্রোথটাকে বলছেন কে, ইংরেজি কে এর গ্রোথ, ক্যাপিটাল কে যেরকম, উপর দিকে উঠছে আর নিচ দিকে নামছে, গাড়ির একটা উপর দিকে উঠছে, ওটা বড় লোকদের দিকে, বড় লোকদের, তার ক্রমশ উপর দিকে উঠছে, আর দরিদ্র এবং মধ্যবিত্তদের, সাধারণ মধ্যদের কে নিচের দিকেরটা আসছে। তাই কে গ্রোথ হচ্ছে, এবং এই গ্যাপটা ক্রমশ বাড়ছে। আর্থিক, উনি বলেছেন যে আর্থিক বৈষম্যটা এমন পৌঁছেছে যে এটা আমাদের স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে যা ছিল তার চেয়ে বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখুন না, আপনার ইকোনমিক সার্ভেতে সেই আশঙ্কাটা প্রকাশ করা হচ্ছে, আমাদের সোশ্যাল স্টেবিলিটি, সামাজিক সুস্থিরতা নষ্ট হবে, এবং তারা একটা ওখানে প্রস্তাব রেখেছে যে 2030 সাল পর্যন্ত প্রতি বছর আপনার হচ্ছে নন ফার্ম সেক্টরে, অকৃষি ক্ষেত্রে 78 লক্ষ করে কর্মসংস্থান করতে হবে, না হলে আমরা ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। ইকোনমিক সার্ভেতে বলছে, কিন্তু তার বাজেটে প্রতিফলন কোথায়? 78 লক্ষ কর্মসংস্থানের প্রতিফলন কোথায়? গত 10 বছর ধরে আমরা এটা শুনছি। রেলওয়েতে 3 লক্ষ যেগুলো ফাঁকা পদ আছে এগুলো পূরণ করুক। গত 10 বছর ধরেই আমরা এই কথাটা শুনছি, 2 কোটি করে চাকরি দিতে হবে। এবার সেটা স্বীকার করা হলো যে হ্যাঁ, এটা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে, 2 কোটি করে চাকরি দিতে হবে, কিন্তু তার কোনো দিশা নেই। আমাদের দেশে যে তীব্র বেকারত্ব, যার সংখ্যা কৌশিক বসুও বলেছেন প্রচুর, পরে তিনি সংখ্যা তত্ত্ব দিয়ে বলেছেন। হ্যাঁ, আমি বলছি যে এইরকম একটা পরিস্থিতিতে আমরা এখন একটা বাজেট করলাম, যে বাজেটটা শুধু দুটো রাজ্য, এবং আমি মনে হয় না আপনি এতদিন আপনার বাজেট, আপনি যে কোনো রাজ্য ধরে একটা বাজেট শুরু হয়েছে, এবং না একদম ঠিক আছে, তার দুটো ক্লাচ, একদম শরিকি রাজনীতি আর কি, শরিকি রাজনীতি, দুটো শরিক দলকে
হাতে রাখার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, এটা অনেকেই বলছেন যে এটা ইউনিয়ন বাজেট নয়, এটা আবার রাহুল গান্ধীও বলেছেন যে এটা কুর্সি বাঁচানোর বাজেট। তো সে ঠিক আছে, কিন্তু এরকম একটা অদ্ভুত বাজেট, এবং বাংলা তো ভীষণভাবে বঞ্চিত, বাংলাতে কোনো হ্যাঁ, রকম হ্যাঁ। কিচ্ছু দেওয়া হয়নি। বাংলার বিজেপি নেতাদের মুখে কোনো রা নেই, তারা যেসব কথা বলছেন না। লোকে শুনে হাসছে। হ্যাঁ, যে অমুক জায়গার রাস্তা এখানে তো পৌঁছবে, কলকাতা পৌঁছবে। অতএব অতএব তার তো একটা হলো, বাংলার উন্নতি হবে। হ্যাঁ। হ্যাঁ, তো সমস্তটা পুরো ব্যাপারটা, এবং আমি বলছি বিহারে যে টাকাটা দেবে বলছে, সেও তো আগামী 5 বছর ধরে দেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবং কালকে রবিশ কুমারও বলেছেন যে এগুলো এই পীরপৌতি প্রজেক্ট, এনটিপিসির যে এর কথা, সেটাও বহু পুরনো প্রজেক্ট। হ্যাঁ, একের পর এক সেতু ভেঙে পড়ছে, আগে সেতুগুলোকে ঠিক করতে পারছে না, তারা কি করবে টাকা নিয়ে, তারা রাস্তা করবে কোথায়? এবং সেটা বহু বছর ধরে 17টা সেতু ভেঙে পড়েছে, 17টা সেতু ভেঙে পড়েছে। 17টা। এবং এটা আপনি ঠিকই বলেছেন, 5 বছর ধরে দেবে, মানে ওদের তো স্পেশাল স্ট্যাটাসটা দিল না। মানে ওই যে ওই যে আপনার হাঁস যে সোনার ডিম পারবে, মানে তুমি রোজই একটা করে সোনার ডিম পারো, মানে নীতিশ কুমার যতই এটাতে খুশি ভাব দেখাতে চান, আমার মনে হয়েছে কালকে উনি অনেক চেষ্টা করেছেন যে বলার যে আমরা পেলাম কিছু, কিন্তু ভেতরে ভেতরে তার মতো দুঃখী কেউ নেই, 1 নম্বর। এবং বিহারের জনতা, আমি কথা বলেছি অনেকের সঙ্গে, বিহারের আমার যোগাযোগ যাদের সঙ্গে আছে, তো তারা কেউই কিন্তু এইটাকে খুব রাজনৈতিক গেন বলে মনে করছেন না। এবং আগামী দিনে বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের জোট কিন্তু এই জবাবদিহিটা ওখানে সাধারণ মানুষের কাছে করতে হবে যে আমরা কি পেলাম। অতএব যেটা বড় করে ফানুসের মতো দেখানো হলো, মনে করানো হলো বিহার অনেক কিছু পেয়েছে, আদতে সত্যি সেটা পেয়েছে কিনা এই নিয়ে কিন্তু সংশয় সবার মধ্যেই আছে, ইভেন বিহারিদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে তো গতকাল বিহার বিধানসভাতে তুলকালাম হয়েছে, এবং বিরোধী পক্ষরা ওখানে ওখানে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে, এবং সেটা বিধানসভাতে একটা বিরাট একটা শোরগোল উঠেছে আর কি, বিরোধীরাও রাস্তায় নেমেছে ওখানে, বিহারের জন্য কিছুই হয়নি আর। এটা জাস্ট একটা কুর্সি বাঁচানোরই, মানে কুর্সি বাঁচানো, এবং লোককে দেখানো, নীতিশ কুমারকেও দেখাতে হচ্ছে আমি অনেক কিছু আদায় করলাম, এবং এদেরও বলতে হচ্ছে। এবং আপনার কথার সুটে নেই বলি, যেটা আপনি বলেছেন বেঙ্গলের জন্য বাজেটে কিছুই নেই, একদম ঠিক কথা। এবং বেঙ্গলের যে বকেয়া টাকাগুলো পড়ে আছে, আবাস যোজনার টাকা বা 100 দিনের টাকা তারা আটকে রেখেছে, সেই টাকা তো আটকে রেখেছে, তার সঙ্গে নতুন কোনো বরাদ্দ নেই। মানে ভীষণ রকম ভাবে এই প্রসঙ্গে আবার একটু বেঙ্গলে ঢুকি, যে আমাদের এখানে খুব সময়ের দাবি এই মেট্রো রেল। হ্যাঁ, মেট্রো রেল প্রজেক্টগুলো, একের পর এক যে মেট্রো রেল প্রজেক্টগুলো চলছে প্রায় দীর্ঘদিন ধরে, তার কোনোটাই, বিশেষ করে ওই সেই জোকা মেট্রো তো আমরা জানি সে তো তার কত দশক ধরে যেন সেটা চলছে প্রায়। তো সেখানেও কিন্তু খুব বরাদ্দ সাংঘাতিকভাবে বাড়িয়ে যে সেগুলোকে তাড়াতাড়ি শেষ করা, প্রায় তার কোনো ইয়ে নেই। আপনি বিমানবন্দর গড়িয়ার যে মেট্রোটা, যেটা এখন নিউ টাউনের মতো জায়গায় যাওয়ার প্রায় সব থেকে বড় বিকল্প রাস্তা হয়ে উঠতে পারতো, যেখানে চিংড়িঘাটা বা ওই অঞ্চলে মানুষকে প্রতিদিন জ্যামের মধ্যে পড়তে হয়, তো সেখানে খুব সামান্য, প্রায় মুদ্রাস্ফীতির বাজারে প্রায় না বাড়ানোর মতোই করে একটা বাড়ানো হয়েছে। হ্যাঁ, সেটা তো আমাদের বিরোধী দলনেতা তো সেই কথাটাই বলেছে আমাদের রাজ্যে, যে তুমি আমার সঙ্গে থাকলে আমি তোমার সঙ্গে আছি। তো যেহেতু পশ্চিমবঙ্গের মানুষেরা বিজেপি বলেছেন, একদম এটা খুব তো মানে সেই জন্যই হচ্ছে এটা। এবং কিন্তু আমরা রাজনীতি, আমরা 12টা আসন তাদের দিয়েছি, আমরা 12টা আসন, 12 জন কি আগামী দিন থাকবে না? উত্তরপ্রদেশে কিচ্ছু দেওয়া হয়নি, তার মানে তাদের কি সাজা দেওয়া হলো? বেঙ্গল একেবারে সাজা দেওয়া হলো, বেঙ্গল উত্তরপ্রদেশকে সাজা দেওয়া হলো, যে এরকম যারা একেবারে সাজা দেওয়া, যে তারা আমাদের কিছু দাওনি বলে আমরা আবার বলুন যারা দিয়েছে, যে উড়িষ্যা তো দিয়েছে। হ্যাঁ, উড়িষ্যাকে কি দেওয়া হলো? ওদের জন্য কিছু প্রজেক্ট ঘোষণা করেছে, ওদের জন্য কিছু প্রজেক্ট ঘোষণা করেছে, ট্যুরিজমের কিছু প্রজেক্ট ঘোষণা করেছে। আসামেও খুব সামান্য, বাজেটে আছে, সামান্য দেওয়া হয়েছে। আসামে ফ্লাডের জন্য কিছু দিয়েছে, কিন্তু বেঙ্গলেও তো ফ্লাড হয়, বেঙ্গলেও ভয়ঙ্কর ফ্লাড হচ্ছে। তিস্তা এবং ঘাটাল মাস্টার প্ল্যান দক্ষিণবঙ্গে খুব বহুদিনের সময়ের দাবি ছিল, বহু বছর ধরে। আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, তার কোনো 1 পয়সাও দেওয়া। হ্যাঁ, সিকিমের জন্য দিয়েছে, কিন্তু বেঙ্গলের জন্য। তো যাই হোক, আমরা সময় আমাদের প্রায় শেষ, আমরা একটু এটাকে সাম আপ করি। আজকে দুজনে মিলে আমরা যে আড্ডাটা দিলাম, তো আমার মনে হয় তো এই আড্ডাটার মধ্যে সাম আপ করলে একটা জিনিসই দাঁড়াবে, যে এটা একটা জুমলাবাজির বাজেট। হ্যাঁ,
এটা আরেকটা জুমলা বাজেট, যে বাজেটের বহু জিনিস যেগুলো ভালো জিনিস বলে দেখা হচ্ছে সেগুলো আমি আগেও অনুষ্ঠানে বলেছি, অনেক কিছু টুকলি করা হয়েছে এখান থেকে ওখান থেকে, কিন্তু তার মধ্যেও দিশাহীনতার ছাপ পরিষ্কার। এবং যেগুলো ভালো বলে যে দিনে প্রচার করা হচ্ছে সেগুলোর মধ্যেও অনেক সংশয়। বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশিক বসুও করেছেন, তিনি সংশয় প্রকাশ করেছেন এই বেকারদের যে প্রজেক্ট করা হয়েছে, যে প্রকল্প করা হয়েছে, সেইটাতেও কি করে তারা হবে, কি করে এরকম ভাবে দয়াধর্ম করবে কর্পোরেট। তো এগুলো নিয়ে আমাদের মনে হয়েছে যে সব মিলিয়ে যে এরা যে সরকার 10 বছর ধরে চালাচ্ছে সেই সরকারটা তারা ভালোভাবে খুব চালাতে পারছে না, তার প্রতিফলন কিন্তু বাজেটেও বারবার পড়ছে। এবং মানুষের কাছে যত তারা প্রত্যাখ্যাত হচ্ছে বিভিন্ন রাজ্যে, সে বাংলায় হোক, সে উত্তরপ্রদেশের মতো রাজ্যে হোক বা অন্য রাজ্যে হোক, তত বেশি তারা ক্ষিপ্ত হয়ে সেই সব রাজ্যগুলোকে বঞ্চিত করে যেসব রাজ্য দিয়ে তারা কোনো মতে টিকে থাকতে পারে, বিহার বা অন্ধ্রপ্রদেশের সাহায্য নিয়ে, তারা সেই সব রাজ্যকেই একটুখানি তাদের সমস্ত যে অর্থ সেখানে উজাড় করে তাদের হাতে রাখার চেষ্টা করছে। অরিন্দমবাবু, আপনি বলুন, আপনি শেষকালে যে সামাপটা করবেন। হ্যাঁ, মানে আমি তো বেশ কিছু বছর হলো বাজেট নিয়ে কোনো আর ডিসকাশনই করি না, কারণ এই কারণেই, সেই জন্যই কালকে আমি একটা লেখাও লিখলাম যে বাজেটটা কেন, বাজেট নিয়ে লোকেরা একটা টিআরপি তোলার জন্য টেলিভিশনে খুব এসব ডিসকাশন হয়, কিন্তু বাজেটে কিছু যায় আসে না। কারণ বাজেটের পরে দেখবেন আবার একটা রিভাইজড বাজেট হয়। হ্যাঁ, এই যে মানে যতগুলো ফিগার আছে, ফিগারগুলো সমস্তটা দেখবেন এক একটা কোয়ার্টারের পরে পরে রিভাইজ হতে থাকে। ফলে বাজেটে যে আপনার যেটা ওই আয় ব্যয়ের একটা হিসেব রাখা হয়, এটা অনেকটাই ভেগ আর কি, এটা দিয়ে কিছু বোঝা যায় না সারা বছর গভর্নমেন্ট কি করলো। হ্যাঁ, কিন্তু বাজেট থেকে আপনি তার মনোভাবটা বুঝতে পারবেন। এইবারে বাজেটে এতটা ফাঁকিবাজি এবং এতটা ধুরন্ধর একটা রাজনৈতিক একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এই যে আপনার চাকরির ক্ষেত্রে আপনি বললেন, এই যে হচ্ছে চাকরি না দিতে পেরে 1 বছরের জন্য ওদেরকে ট্রেনি হিসেবে নেওয়া হয়, তার জন্য 6,000 টাকা করে, 6,000 টাকা করে তাদেরকে একটা ট্রেনি। আমি সেটাই বলছি, আমি সময় আমাদের একদম শেষ। আপনি এক কথায় বাজেটটাকে কি বলবেন, একদম সাম আপ করে বলুন। আমি যেমন জুবলাবাজির বাজেট, একেবারে ধোঁয়াশাপূর্ণ বাজেট। এইটা বাজেট নাকি একটা কতগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট, এবং এই বাজেটে কোনো কিছু নেই। মানে এটাকে ভালো বলবো না মন্দ বলবো, এটা একটা উদ্ভট ধরনের একটা পাঁচমিশেলি, আমি বলবো সেই হাঁস হলো সজারু টাইপের, একেবারে হাঁসজারু টাইপের আর কি, এই ধরনের একটা উদ্ভট টাইপের বাজেট, উদ্ভট চিন্তার রিফ্লেকশন। ধন্যবাদ আনন্দবাবু, আপনাকে সমস্ত দর্শকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের একটা আড্ডা, এটা প্রশ্নোত্তর পর্ব ছিল না, আমরা একটা আড্ডার মতো করে এটা দিলাম। আপনাদের যা মন্তব্য, আপনারাও তো আড্ডার একটা অংশ, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আসবো এরকম খোলা আড্ডা অনুষ্ঠানে আরো বিভিন্ন বিষয় নিয়ে। সবাইকে নমস্কার।